আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। আজকে আমরা নতুন জিনিস শিখব, মেথডস। ওকে, সো এই মেথডসকেই আগে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলা হতো ফাংশন। তো জাভা আবার ফাংশন শব্দটা ইউজ করতে নারাজ, ওরা বলে এগুলো সবই হবে মেথড। হ্যাঁ, সো তারপরও আমি আপনাদের চেষ্টা করব ফাংশন আর মেথডের মধ্যে বেসিক কিছু ছোট ছোট পার্থক্য আছে সেটা বলার জন্যে আর কি। হ্যাঁ, তো আগে ভিতরে যাই। এখন বলা বলা শুরু করলে কিছুই বুঝবে না, সব মাথার উপর দিয়ে বাউন্স করবে। তো চলেন শুরু করি। সো introduction, what is that? So method can be used to define reusable code and organize and simplify কি কোডিং। মেথডের সবচেয়ে বড় যে সুবিধাটা স্যার এইটা। তো মেথডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টই হচ্ছে আসলে এই রিইউজেবল কথাটা। তো রিইউজেবল মানে কি? মানে মোটামুটি অনেকবার ব্যবহার করা যায়, তাই না? বা একবার লিখে বারবার ব্যবহার করা যায়, এরকম একটা কথাটার মূল মানে তো এরকমই দাঁড়ায় না? আচ্ছা, আরও কিছু কাজ করে, সেটা হচ্ছে কোডটা একটু অর্গানাইজ হয়। অর্গানাইজ হয় এই কারণেই, কারণ দেখবেন আমরা যখন লেখা শুরু করবো, তো এতদিন আমরা দেখতেন সব জিনিস এক জায়গায় লেখা শুরু করছি। তো আজকে থেকে দেখবেন আমরা এই এক জিনিসকে আর এক জায়গায় লিখবো না। আমরা আমাদের কাজগুলোকে ছোট ছোট ভাগ ভাগ করে করে ছোট ছোট এরকম ব্লক ব্লক বানায় ফেলবো। এই ব্লকগুলোকে আমরা মেথড বানাবো, আসলে মেথড হিসাবে ব্লক বানাবো। তো ওই ব্লকগুলো দেখবেন তখন এই কোডগুলো খুব অল্প অল্প কোড থাকবে। ওই অল্প অল্প কোড বড় বড় কাজ করে আপনার বড় মানে আগের বড় কাজগুলোকে খুব সহজে আপনাকে সলভ করে দিবে। এবং আরেকটা বড় মজার হচ্ছে, আগে যখন আমরা কাজ করতাম একটা বা একটা ফল লিখে একটাই মাত্র মানে একই ধরনের কাজ করতে পারতাম, মানে একটা স্পেসিফিক কাজ করতে হতো আমাদেরকে। তো এখন আমরা একটা ফর একটা বা একটা হোয়াইল লিখে একই সাথে অনেক ধরনের কাজ কমপ্লিট করতে পারবো। মানে ওই ধরনের অনেকগুলো কাজ ওই একটা মেথডকে ব্যবহার করিয়ে আমরা করতে পারবো, যেহেতু রিইউজ করা যাবে। যেমন এই যে এই পানির বোতলটার কথা চিন্তা করেন, এই বোতলটার মধ্যে আমি আজকে পানি খাচ্ছি, কালকে মন চাইলে আমি শরবত রেখে খেতে পারবো না? পরশুদিন মন চাইলে আমি যে নিচ থেকে যে আখের রস ভরে নিয়ে আসবো, যে আমি এটাতে আখের রস খাবো, নিষেধ করবে কেউ? তার মানে আমার এই বোতলটা এটা আমি রিইউজেবল বানাই ফেলছি, যে আমি অনেকগুলো কাজে এটাকে ইউজ করব। সো আমাদের এই মেথডটা এরকম হয়ে যাবে যে আমরা একটা স্ট্রাকচার বানাবো, এটাকে আমরা চাইলে অনেকগুলো পারপাসে ইউজ করতে পারবো। এই যেমন খুব সিম্পল চিন্তা করেন, স্ক্যানারের কথা চিন্তা করেন। এই যে স্ক্যানার নামে যে ক্লাসটা আমরা ব্যবহার করতেছি, এটার মধ্যে কতগুলো মেথড বানানো আছে। যেমন ইন্টিজার নিয়ে কাজ করতে হলে কি হবে, নেক্সট ইন্টিজার মেথড বানানো আছে। স্ট্রিং নিয়ে কাজ করতে হলে নেক্সট অথবা নেক্সট লাইন, ফ্লোট নিয়ে কাজ করতে হলে নেক্সট ফ্লোট। তাহলে অনেকগুলো মেথড বানানো আছে, আমরা আমাদের যখন যা দরকার হয় সেটাকে ব্যবহার করে ফেলি, মানে সেটাকে নিয়ে আমাদের কাজগুলোকে কমপ্লিট করে ফেলি। সো মেথডের সুবিধাটাই হচ্ছে আসলে এইটা। আরেকটা বড় ব্যাপার হচ্ছে কোডটা একটু সিম্পলিফাই হয়ে যায়। সিম্পলিফাই এই কারণেই হয় যেহেতু কোডগুলো সব এক জায়গায় গদবাঁধা স্টাইলে আমরা লিখি না, আমরা যেহেতু ব্লক ব্লক করে ফেলি, ভাগ ভাগ করে লিখি, তখন আসলে কোডগুলো দেখতে অনেক সহজ মনে হয় এবং ওই কোডে কাজ করতে অনেক অনেক সুবিধা হয়। ক্লিয়ার? আচ্ছা, এখানে অনেক গল্প গুজব শোনাইছে আমাদেরকে। তেমন বলতেছে, সাপোজ দ্যাট ইউ নিড টু ফাইন্ড দ্য সাম অফ ইন্টিজার্স ফ্রম 1 to 10 or from 20 to 37 from 35 to 49। মানে আমাদের সাম লাগবে 1 থেকে 10 পর্যন্ত একটা, 20 থেকে 37 পর্যন্ত একটা, 35 থেকে 49 পর্যন্ত একটা। এই সামগুলো যদি আমরা করতে চাই উইদাউট মেথড, তাহলে আমাদেরকে কি করতে হবে? এরকম একটা পার্ট বানাইতে হবে, এরকম একটা পার্ট বানাইতে হবে, এরকম একটা পার্ট বানাইতে হবে, মানে 3টা পার্ট বানাইতে হবে, অলমোস্ট একই রকম দেখতে কোড, তাই না? তো যদি আমরা এটাকে মেথড বানাইতাম, এইরকম কোডগুলো জাস্ট আমরা একবার লিখতাম, একবার লিখে আমরা এই সব ধরনের কাজ কমপ্লিট করতে পারতাম। দেখেন কি বলছে ওটা, তারপর দেখেন, ইউ মে হ্যাভ অবজার্ভ দ্যাট কম্পিউটিং দিস সাম ফর্ম 1 to, মানে এইগুলো করতে আর ভেরি সিমিলার এক্সেপ্ট দ্যাট দ্য স্টার্টিং অ্যান্ড এন্ডিং ইন্টিজার আর ডিফারেন্ট। বলছে এই কোডগুলো সব সিমিলার, শুধু ডিফারেন্ট কোথায়? স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্টে, মানে কই শুরু হয়ে কই শেষ হবে, তাই তো। আর বাকি সব স্ট্রাকচার কিন্তু সেম টু সেম। তো বলছে, এখানে বলছে, উড নট ইট বি নাইস ইফ ইউ কুড রাইট দ্য কমন কোড ওয়ান্স অ্যান্ড রিইউজ ইট। যে তুমি কমন একটা কোড লিখে দাও আর এটাকে বারবার ব্যবহার করো, এটা ভালো হয় না? তো বলতেছে, উই ক্যান ডু সো বাই ডিফাইনিং আ মেথড অ্যান্ড ইনভোকিং ইট। বলতেছে আমরা এটা করতে পারি একটা মেথডকে বানিয়ে এবং সেই মেথডটাকে
ইনভোক করে, ইনভোক মিনস ওই মেথডটাকে ব্যবহার করে, কল করে, ইউজ করে। ওকে, ক্লিয়ার? সো দেখেন এই যে একটা মেথড বানাই ফেলছে ওরা। সো একটা মেথড বানাইছে, মেথডটাকে এইতে দেখতে এরকম। কি বলছে আমি এখান থেকে একটু দেখাবো, আমি আবার করে দেখাবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আপনাদের শুধু স্ট্রাকচারটা একটু বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, সো এখানে লিখছে পাবলিক, এখানে একটা শব্দ লিখছে স্ট্যাটিক, এটা মানে একটু পরে জানাচ্ছি। মেথডের টাইপ আছে একটা ইন্টিজার, তারপর বলছে মেথডের নাম কি সাম। জাস্ট এখানে বলে দিচ্ছে ইন্টিজার i1, ইন্টিজার i2। আমরা এখানে লিখতাম, বা আমি হলে মেথডটার নাম লিখতাম এরকম, বলতাম ইন্টিজার স্টার্ট পয়েন্ট, ইন্টিজার এন্ড পয়েন্ট। তাহলে সুন্দর হতো না বুঝতে আপনার? তো এই জন্যই আমরা বলছি সবসময় আমরা কি করব, মিনিংফুল ভ্যারিয়েবল ইউজ করব, যেন আমার কোড অন্য যে কেউ ইউজ করতে গেলে বুঝে আসলে এখানে কি লাগবে। এই i1 আর i2 দিচ্ছেন, আপনি কনফিউজ হয়ে যাবেন না যে কোনটা স্টার্ট কোনটা এন্ড, বা কি করব না করব। হ্যাঁ, ওকে। তারপরে একটা ছোট কোড লিখছে ওরা, কোড লিখে একটা প্রোগ্রামকে কমপ্লিট করার চেষ্টা করছে। সো ওরা বলতেছে এইটা একটা মেথড। ক্লিয়ার? এই রিটার্ন ফিটার্ন কি এগুলো সম্পর্কে একটু পরে আবার জানাচ্ছি আপনাদেরকে। তো এই হচ্ছে ব্যাপার। সো এই মেথডের মধ্যে আমরা যেটা করতেছি, এই মেথডকে এভাবে ইনভোক করতেছি, মেথডকে কল করতেছি। ওকে, ফাইন। আমরা চলে আসবো এখানে। সো বলছে ডিফাইন আ মেথড। এটা মেথডকে কিভাবে ডিফাইন করতে, কিভাবে লিখতে হয় এটা মেথডকে, সেটা আমরা জানি আগে। আ মেথড ডিফাইন কনসিস্ট অফ ইটস মেথড নেম, প্যারামিটার, রিটার্ন ভ্যালু টাইপ অ্যান্ড বডি। অনেক কঠিন কঠিন কথা বলে ফেলছে, তাই না? চলেন একটু সহজ করার চেষ্টা করি আমরা। কই আমার পেন কই? হ্যাঁ, সো দেখেন এইখানে আমরা একটা মেথড লেখার চেষ্টা করি এইখানে। হ্যাঁ, সো বলছে একটা মেথডে কি থাকতে হবে, অবশ্যই একটা নেম থাকতে হবে, তাই না? এটা মেথডের নেম কি হতে পারে, এটা নেম বলেন। আচ্ছা, লিখতেছি। ডু সাম। বলছে মেথডের প্যারামিটারস থাকতে পারে। তো এটা আমরা বলছি যে এটা মেথড আমরা চিনব কিভাবে। বলছিলাম যে কোনো একটা নাম থাকবে এবং সেই নামটার পরে প্যারেনথেসিস থাকবে। এটা জরুরি না যে প্যারেনথেসিসের মাধ্যমে প্যারামিটার থাকতেই হবে, প্যারামিটার নাও থাকতে পারে। ওকে, তারপর বলছে মেথডের কি থাকবে, বডি থাকবে। আচ্ছা, একটা বলছে রিটার্ন ভ্যালু থাকবে। আচ্ছা, রিটার্ন টাইপ নিয়ে একটা কথা আমি একটু বলার চেষ্টা করতেছি। লেখার জায়গাটা তো নষ্ট করে ফেললাম। ধরেন এখানে লেখা ছিল কথার কথা, ধরেন এখানে লেখা আছে ইন্টিজার। না, একটু বড় জায়গা নিয়ে লিখি। আমরা লিখতেছি ইন্টিজার ডু সাম। এই যে ইন্টিজার লিখলাম শুরুতে, এটার মানে হচ্ছে এই যে মেথডটা, এই মেথডটা আপনি যখন কাজ করবেন, মেথডটা কাজ করা যখন শেষ করবে, তখন ও আপনাকে একটা ইন্টিজার ভ্যালু পাঠাবে। আচ্ছা, একটু সহজভাবে বুঝাই। ধরেন মানে এটা হারি হারি লাগে তো নাকি, যদি আমি আঁকা কি ভালো পারি না, তো এটা 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 হারি হারি পাতিল টাইপের। হ্যাঁ, আমাদের টার্গেট হচ্ছে মানে এটার মধ্যে আমরা রান্নাবাড়ি শুরু করব। রান্নাবাড়ি যখন শুরু করব, রান্নাবাড়ি শেষ হলে সে আমাদেরকে বিনিময় কি দিবে জানেন? রান্নাবাড়ি শেষ হলে সে আমাদেরকে দিবে হচ্ছে খিচুড়ি। তাহলে আমরা বলতেছি যদি আমরা মেথড স্টাইলে লিখতে যাই, তাহলে আমাদের শুরুতে বলতে হবে কি, এই ইন্টিজারের জায়গায় লিখতে হবে কি, খিচুড়ি। আর এখানে আমরা লিখবো কি, কি লিখবো, মেথডের নাম কি দিতে পারি, কুক।
এটা আমাদের মেথডের নাম, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ও তাই বলছে, যেহেতু ডু ইউজ করছি আমরা, আসলে মেথডগুলোর আগে অ্যাক্টিভ ভার্ব ইউজ করতে হয়, এটা একটা রুলস আছে। ওকে, অনেকে এটা ফলো করে। যাই হোক, তো আমরা বলছি কুক, এখন আমরা কুক করব। তা আমরা বলছি কুক করতে হলে আমরা তাকে কি কি দিব, আমি একটু বাংলা ইংরেজি মিলাই লিখতেছি আপনাদের বোঝার সুবিধার জন্য আসলে। হ্যাঁ, তাহলে এখানে আমরা দিব বলছি কি, আমরা এখানে চাল দিব, ডাল দিব, তেল দিব, তারপরে আর কি দিব, হ্যাঁ লবণ দিব, ইয়েস, বাংলা বানানো তো ভুলে গেছি রে, লবণ দিব, লবণ, তারপরে এইবার মধ্যাহ্ন, তাই না, লবণ মধ্যাহ্ন দিয়ে না, হ্যাঁ। এই তো যাক ধরলাম এই কয়টা জিনিসপত্র আমরা ওকে দিব, ও এই পাতিলের মধ্যে এগুলোকে সবগুলোকে ইউজ করবে, ইউজ করা যখন শেষ করবে সে আমাকে ফাইনাল প্রোডাক্ট হিসাবে কি দিবে, এই খিচুড়ি দিবে। তার মানে এইটা হচ্ছে আমার এই পাতিলের কার্যক্রমের ফাইনাল আউটপুট। তো এই ফাইনাল আউটপুট এইখানেও তাই, এই যে যেখানে এখানে আমি যে লিখলাম এই যে ইন্টিজার, তো এই ইন্টিজারের কাজও হবে যে এইখানে কি ঢুকবে, সরি একটা যে ভুল করছি কেউ বলে নাই রে, যে ফার্স্ট ব্র্যাকেটটা যে আমি দেই নাই, সো এইখানে কি ঢুকবে সেটা বড় কথা না, কি ঢুকবে এটা বড় কথা না, বড় কথা হচ্ছে সব কিছু শেষ করার পরে সে আমাকে ফেরত দেবে ইন্টিজার ভ্যালু। ক্লিয়ার? তাহলে এইখানে ডাল চাল দিবেন আপনি, চাল কি পোলাও চাল দিবেন না বাসমতি চাল দিবেন সে আপনার ইচ্ছা, ডাল একটা দিবেন না দুইটা দিবেন না তিন আইটেমের দিবেন না চার আইটেমের দিবেন না আপনার ইচ্ছা, তেল আপনি সানফ্লাওয়ার খাবেন না রাইস ব্র্যান্ড খাবেন নাকি সয়াবিন খাবেন না পাম অয়েল খাবেন আপনার ইচ্ছা, আমি চাই ভাই আমার খিচুড়ি। দিন শেষে তুমি আমাকে খিচুড়ি এখান থেকে রিটার্ন করবা। তো আমাদের মেথডের কাজটাও তাই, যে এই মেথড যত যাই করুক যা নিয়ে তা নিয়ে কাজ করুক, এই শুরুতে যে ডেটা টাইপ লেখা থাকবে ইট মিনস আপনার মেথডের শেষ প্রান্ত থেকে ওই ডাটা টাইপের রেজাল্ট আপনাকে পাঠাবে। আমি কি বুঝাতে পারছি কিছু? শিওর বুঝছেন আপনারা? গুড, ওকে। তো এইখানে এটাই বলছে যে রিটার্ন টাইম থাকবে, এই যে রিটার্ন ভ্যালুটা, রিটার্ন ভ্যালু টাইপ, তার মানে এটা হচ্ছে আমার সেই রিটার্ন ভ্যালু টাইপ। ক্লিয়ার? তো এইখানে কিছু মেথড টেথড আমাদেরকে লিখে দেখাইছে, অনেক কিছু করছে। একটা মেথড কীভাবে কল করতে হয় আমরা পরে দেখি, আগে কল করা, আগে আমরা তো মেথড বানাই নেই, একটু বানাই দেখি মেথড কীভাবে বানাতে হয় না। তো চলেন আমরা একটু কোডিংয়ে চলে যাই। হ্যাঁ, ওকে, সো আমরা একটা নতুন প্রজেক্ট নিয়ে নিলাম টেস্ট মেথডস নামে, এই প্রজেক্টের মধ্যেই আমরা কাজ করব। তো এখনও যেহেতু আমরা আসলে একটা ক্লাসেই কাজ করা শিখেছি, মানে এই একটা জায়গাতেই, সো এই একটা জায়গাতেই আমরা কাজ করব। ওকে, আমাদের এখন আসলে আরেকটা ক্লাস খুলে ওই ক্লাসের ডাটাকে এখানে এনে বা এটাকে ওখানে পাস করে এটা এখনও শেখানো হয়নি, এটা সামনের চ্যাপ্টারগুলোতে আমরা শিখব। তো এই জন্য আমি এখনও ওইখানে যাব না, আজকে যত কাজ করব আমি এই একটা পেজের মধ্যেই করব। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এই কোডটাকে আপনাদেরকে আরেকবার নতুন করে একটু চিনিয়ে দেই, যে যতটুকু কোড আমাদের কাছে আছে এখন। তা আমরা বলেছিলাম কি এটা একটা ক্লাস, তাই না? একটা ক্লাস এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। আর বলেছিলাম কি এটা একটা মেথড, যে মেথডের নাম হচ্ছে মেইন, তবে ও সচরাচর অন্যান্য মেথডগুলোর থেকে একটু স্পেশাল। ওকে, একটা রুলস এবার শুনে রাখি, আমরা চাইলে মেথডের ভিতরে আরেকটা মেথড লিখতে পারবো না, তাইলে আমাদেরকে আরেকটা মেথড লিখতে হলে এখন কি করতে হবে? তার মানে এই মেথডের জায়গা ছেড়ে দিয়ে আমাদেরকে আরেকটা মেথড লিখতে হবে। বুঝতে পারছি? ক্লাসের মধ্যে কিন্তু মেথডের বাইরে। ওকে, এই জন্যই কোডটাকে আজকে আরেকবার চেনাই নিলাম। ওকে, তাহলে আমরা আসলে এইখানে মেথড বানাবো। এই যে এই মেথডটা শেষ হয়েছে কোথায়? এই যে এখানে শেষ হয়েছে, তাই না? ও আমাদের মার্ক করে দিচ্ছে যে এখানে শুরু এখানে শেষ, তাইলে আমরা ঠিক তার নিচ থেকে এসে কাজ শুরু করব। ওকে ওকে, ভেরি সিম্পল মেথড বানাবো আজকে আমরা, খুবই সিম্পল মেথড আমরা এখানে বানাবো। কি করব? সবচেয়ে ছোট দুইটা কাজ করব, সেটা হচ্ছে আমরা দুইটা সংখ্যা যোগ করব। জাস্ট দুইটা সংখ্যাকে আমরা যোগ করব। সো দুইটা সংখ্যাকে যোগ করতে হলে কি করতে হবে? লিখে দিলে মেথড, নাকি? ওরা আমাদেরকে কি কিভাবে মেথড লিখতে বলছে সেটা আমি একটু পরে ফলো করতেছি। আপনাদেরকে আসলে কিছু কিছু জায়গা দেখাতে চাচ্ছি যে আসলে এই জিনিসটা না দিলে কেন ইরর আসে সেটাকে একটু বোঝাতে চাচ্ছি, তারপর এটার ব্যাখ্যাটা আমি করব। ওকে, তাহলে আমি একটা মেথডের নাম লিখছি, আমাদের মেথডের নাম, আচ্ছা মেথডের টাইপ লিখতেছি। টাইপ কি?
আমরা বলতেছি ও আমাকে ইন্টিজার রিটার্ন করবে, হ্যাঁ। আর নাম হচ্ছে কি ডু সাম, ও সাম করে দেবে, এবং ওকে যখন আমি ইউজ করব ও আমার কাছ থেকে দুইটা ভ্যালু চাইবে, দুইটা চাই আপাতত, ইন্টিজার না, সে আমার কাছে ভ্যালু চাইবে ডাবল। আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে প্যারামিটার ডাবল দিয়ে এলাম কিন্তু আমি রিটার্ন নিচ্ছি ইন্টিজার, এটা পসিবল কেন বা কিভাবে পসিবল সেই জিনিসগুলো আমরা বুঝবো আজকে। ওকে, ইন্টিজার দিতে পারতাম কিন্তু কিন্তু আমি ইচ্ছা করে একটু কঠিন করতেছি যেন অনেকগুলো জিনিস ক্লিয়ার হন আপনারা। সো এখানে আমি দিচ্ছি নাম্বার 1 কমা আর একটা ডাবল ভ্যালু নাম্বার 2। প্যারামিটার মানে যেন কি বলছিলাম একটু মনে করিয়ে দিচ্ছি, শোনেন। প্যারামিটার মানে হচ্ছে এই মেথডকে যে ব্যবহার করবে, এই ডু মেথডকে যে ইনভোক করবে অথবা যে ওকে কল করবে, কল করার সময় সে বলবে ওকে ফাইন আমাকে কল করছো, আমাকে কল করতে হলে তোমাকে দুইটা ভ্যালু দিতে হবে, দুইটা ডাবল টাইপের ভ্যালু দিতে হবে। বুঝতে পারছি? ওকে যদি কল করতে হয় তাহলে অবশ্যই তাকে এই ডাবল টাইপের দুইটা ভ্যালু দিতে হবে। দুইটা ভ্যালু যদি আপনি ওকে দেন তখন ও বাকি কাজ কমপ্লিট করে দিবে। যদি আপনি ভ্যালু না দেন তাহলে মেথডকে আপনি কল করতে পারবেন না, ও তখন 0 0 দিয়ে মেথডকে কল করবে, দেখবেন বাই ডিফল্ট 0 0 লিখে দিবে। ক্লিয়ার? তার মানে কোনো কিছুর প্যারামিটার থাকা মানে এইটাই যে আপনি বাধ্য সেই ভ্যালু আপনি প্রোভাইড করবেন। ওকে ওকে, আমি যদি চাইতাম যে এটা কিছু না লিখে করতে সম্ভব, কিন্তু সেটাও সম্ভব। দেখেন আমি বলতেছি আরেকটা ভ্যারিয়েবল নিলাম ইন্টিজার রেজাল্ট ইকুয়ালস টু 10 + 20 রিটার্ন রেজাল্ট। তো হইল না, কোনো প্যারামিটার দেয় নেই। তো এই যে প্যারামিটার দিলাম না, যেটা মেথড বানাইলাম, আসলে এই মেথডটা কতটুকু মানে কার্যকরী একটা মেথড হলো বলেন? ওর কাজ হলো খালি 10 আর 20 যোগ করে দেওয়া। এরকম কোনো মেথড দিয়ে আপনি কতটুকু কাজ করবেন? মানে ও আজীবনে 10 আর 20 যোগ করবে, এছাড়া কিছুই পারবে না। তা আসলে এটা কোনো মেথডের জাতের মধ্যেই পড়ে না। যে হুমায়ুনের মধ্যে একটা নাটকের মধ্যে যেন কে ইয়ারে ফারুকরে চিনেন, ওই যে একটু মোচ আছে যে, তো ওরা যেন কে বলছিল, ও যেন কারে বলছিল আপনার মধ্যে মানুষের কোনো সাপই নেই, বুঝছেন তো? তো আসলে এই ধরনের মেথডগুলো আসলে তেমন বেশি কার্যকর না। হ্যাঁ, তাইলে আসলে এই ধরনের মেথড আমরা বানাবো না, আমরা বানাবো ডাইনামিক মেথড। সো এইটা হচ্ছে সেই ডাইনামিক টাইপের মেথড, কারণ এই ভ্যালুগুলো যে কোনো টাইপের আসতে পারে। ইউজারের মনের মধ্যে কি আছে সে তার আমি জানি না, তো ইউজার যে ভ্যালু দিবে আমি সেই ভ্যালু নিয়ে কাজ করবো, দ্যাটস অল। তাহলে এইটাকে যদি আমি এটা দিয়ে কনভার্ট করতে চাই তাহলে কি করবো? এই যে সিস্টেমটা, এই সিস্টেমকে কি বলে? এই যে সিস্টেমটাকে কি বলে? কনভার্সন তো আম ভাষায়, আমরা প্রোগ্রামিং শিখতেছি, আমরা কি বলবো? কাস্টিং করছি, কাস্ট। ওকে, মানে একটা থেকে আটটাতে নিয়ে আসছি। ক্লিয়ার? কারণ এটা ছিল কি ডাবল, আর আমার ডাটা টাইপ কি ইন্টিজার, তাইলে কিন্তু আমাকে এখানে বাধ্যতামূলক কনভার্সন আমাকে নিজেকে করে দিতে হবে। কিন্তু কিন্তু এখানে যদি হয়তো ডাবল আর এই ভ্যালুগুলো যদি হয়তো ইন্টিজার, তাহলে কিন্তু কোনো কনভার্সন আমার করা লাগতো না, সে নিজে নিজে করে দিত। ওকে, আচ্ছা। আর এই যে পার্টটা আমি লিখলাম, যদি আপনি কখনো এখানে বলেন ইন্টিজার, স্ট্রিং, ডাবল, ফ্লোট, যা মানে যা তা কিছু একটা যদি লিখেন, আপনি অবশ্যই বাধ্য আপনাকে এই রিটার্ন লিখে মানে রিটার্ন শব্দটা লিখতেই হবে। দেখেন আমি এটা মুছে দেই, লাল দাগ, মাউস নেই, মিসিং রিটার্ন স্টেটমেন্ট বলতেছে তুমি রিটার্ন স্টেটমেন্ট দাও না, এটা দাও, না দিলে তোমার কোড ইররলেস হবে না। ক্লিয়ার? ফাইন। সো রিটার্ন দিয়ে দিলাম, এবং রিটার্ন কি টাইপে দিতে হবে? এইখানে আপনি যে টাইপ পাঠাচ্ছেন সেই টাইপই। দেখেন আমি এখানে রিটার্ন 0.00 দিলাম, ইরর। কেন?
আবার যাই, incompatible type possibly loosely conversion from double to integer। বলছে ভাই তুমি তো ডাবল লিখে ফেলছো, এটাকে ইন্টিজারে কনভার্ট করে দাও, তা না হলে আমি দিতে পারতেছি না। কেন? কারণ আমাকে তো যে আগে থেকে বলে দিছে যে তুমি বাবা খিচুড়ি বানাবা, খিচুড়ি রাঁধতে রাঁধতে পোলাও যেন না হয়ে যায়। ক্লিয়ার? ফাইন। আচ্ছা, এখানে যদি আমি 1 লিখি, আবার দেখেন ও কিন্তু আবার ইরর দিবে না। কেন? 1 ইন্টিজার। ওকে, ফাইন। ওকে, লিখে ফেললাম। আমার মেথডটা কিন্তু স্যার এখন আমি আগে স্বীকার করছি এটা এখনো ফুলফিল হয়নি, কিন্তু যে বলেছি যে আমি ইচ্ছে করে কিছু ভুল করতেছি যেন আপনারা বুঝতে পারেন এই ভুলগুলো কেন হচ্ছে। ক্লিয়ার? পরে আবার মনে মনে করেন না স্যার কিছুই পারে না গেলাম, আমি কিন্তু স্যার পারি একটু একটু। ওকে, তাহলে এবার সময় এসেছে এই মেথডটাকে ইনভোক করার, মানে ওকে ব্যবহার করার, কল করার। তো মেথডটাকে আমি চাচ্ছি এইখানে কল করতে। আচ্ছা, আগে একটু চিন্তা করেন তো ও আমাকে কি দিবে? এটা নাম্বার পাঠাবে জাস্ট। দেখেন তো এখানে কোথাও আমি কি প্রিন্ট করছি কিনা, নাম্বারটা অ্যাস আউট লিখছি কোথাও? তার মানে কি আমি এখানে যেটা করব, আমি সরাসরি কল করবো এভাবে অ্যাস আউট, এটার মধ্যে সরাসরি আমি মেথডকে কল করে দিচ্ছি। দেখেন একটা দুঃখের ব্যাপার কি ঘটলো, মেথডটাকে এখানে কল করা যাচ্ছে না, কি যেন একটা বলতেছে। মেথড ডু সাম ইন দ্য ক্লাস টেস্ট মেথড ক্যান নট বি অ্যাপ্লাইড টু গিভেন টাইপ রিকোয়ার্ড ডাবল। আচ্ছা, এখানে আবার বলতেছে ডাবল ভ্যালু দিতে। আচ্ছা, আমরা ডাবল ভ্যালু দেই, কমা, তারপরে আবার দেখেন কি ভুল বলে আবার। আমি কিন্তু ইচ্ছা করে ভুলগুলো আপনাদেরকে প্রকাশ করতেছি। এবার বলতেছে নন স্ট্যাটিক মেথড ডু সাম ক্যান নট বি রেফার ফর মাই স্ট্যাটিক কনটেক্সট। এইবার ওই যে বলছিলাম একটা শব্দ কি স্ট্যাটিক, বইতে বলছিলাম যে একটু পরে বলবো, এখন সেটা বলার সময়। ইসকা মতলব কি, মানে হচ্ছে গিয়ে এই যে মেথডটা আছে, এই মেথডটা একটা নন স্ট্যাটিক মেথড, মানে স্ট্যাটিক দেওয়া থাকলেই কেবল তারে আমরা বলবো সে একটা স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক যদি দেওয়া না থাকে, শব্দটা যদি বলা না থাকে, তাইলে আমরা বলবো এটা একটা নন স্ট্যাটিক মেথড, তার মানে স্ট্যাটিক মেথড না। ওকে, তো এই মেইন ক্লাসটা অলওয়েজ স্ট্যাটিক হয়, সরি মেইন মেথডটা, দুঃখিত, মেইন মেথডটা অলওয়েজ স্ট্যাটিক হয়। তো এখানে একটা ছোট রুলস আছে, স্ট্যাটিক কোনো মেথড নন স্ট্যাটিক বা স্ট্যাটিক না এমন কোনো মেথডকে ইউজ করতে পারে না। বুঝতে পারলাম? তার মানে ও যেহেতু নিজে স্ট্যাটিক, ও যাকে যাকে কল করবে তাদের সবাইকে স্ট্যাটিক হইতে হবে। ওরা যদি স্ট্যাটিক না হয় তাহলে তাকে এখানে আমি কল করতে পারবো না। তার মানে দেখছেন তো স্ট্যাটিক কথাটার গুরুত্ব কত। আরও একটু গুরুত্ব আছে, এটা আবার একটু পরে জানাবো, এখন না, আপাতত এতটুকুই জানবেন, সামনে এটা সম্বন্ধে একটু জানবো। তাহলে ওরা আমাদেরকে আসলে ফোর্স করতেছে এই মেথডটাকে স্ট্যাটিক করতে, আমরা স্ট্যাটিক করে দিলাম। দেখেন ইরর শেষ। বুঝতে পারছি? আমাদের সব কিছু কিন্তু রেডি ছিল, শুধু আমরা একটা শব্দ লিখতে ভুলে গেছিলাম। একটা শব্দ লিখিনি বলে ও আমাদেরকে এতক্ষণ অনেক বকাঝকা করলো। ক্লিয়ার? সো বোঝা গেল যে স্ট্যাটিক কেন লিখতে হচ্ছে, স্ট্যাটিক লেখাটা কতটা গুরুত্বপূর্ণ। তার মানে একটা শব্দ জাস্ট একটা নর্মাল ওয়ার্ড তা না, কিন্তু এখানের এক একটা শব্দের এক একটা স্পেশাল মানে আছে। সো আমি কাজ করতে করতে মানেগুলো আপনাদেরকে আস্তে আস্তে জানাবো। যদি প্রথম দিনই সব মানে জানা দিতাম সব ভুলে যাবেন। সো একটা একটা করে ইউজ করবো আর একটা একটা করে তার মানে বলবো। সো এই স্ট্যাটিক শব্দটা জাভার মধ্যে খুবই গুরুত্ব বহন করে। কি গুরুত্ব বহন করে সেটাও বলে দিই। যে জায়গাগুলোতে এরকম স্ট্যাটিক শব্দটা থাকে না, আমি বলছিলাম কিনা আপনাদেরকে জানি না, আবার একটু বলি যে আমরা যখন একটা বড় প্রোগ্রাম লিখি, এই সবগুলা কোডকেই সে তো কম্পাইল করে ফেলে, বাইট কোড বানায় রাখে, তাই না? তো বাইট কোড বানায় এটাকে সে কি করে, জেবিএম এর মাধ্যমে রান করে, এটাও বলছি নাকি? কিন্তু একটা বড় প্রজেক্টে তো অনেকগুলা বাইট কোড থাকে। এখন সবগুলা বাইট কোডকেই সে যদি, মানে আপনারা একটা শব্দ জানেন তো, বাইক সম্বন্ধে জানেন কে কে? মানে বাইক সম্বন্ধে ইন্টারেস্ট আছে কার কার? কারো নেই? বাইক মোটর বাইক,
ও তো চালায়, আর কারো আছে কিনা? আচ্ছা যাই হোক, আমি একটু বলি, কিছু কিছু বাইক আছে ইদানিং যেগুলোর মধ্যে একটা ফিচার্স আছে, রেডি পিক আপ বলে এটাকে, মানে কয়েক সেকেন্ডের মধ্যেই সে তার হাই স্পিডে উঠে যেতে পারে, তাই না? তো এই যে কয়েক সেকেন্ডের মধ্যে যে হাই স্পিডে সে উঠে যায়, তার মানে কি, তার মধ্যে এমন মেকানিজম আছে যে সে গিয়ারগুলোকে খুব স্পিডে চেঞ্জ করতে পারে। কারণ গিয়ারের তো লিমিট আছে নাকি, আমরা তো জানি নাকি, প্রতিটা লিমিটের মধ্যে একটা স্পিড লিমিট আছে। আপনি ধরেন ফার্স্ট গিয়ারে থেকে আপনার গাড়িকে কখনো 80-তে তুলতে পারবেন না বা 90-তে তুলতে পারবেন না, কারণ ফার্স্ট গিয়ারের ওই ক্ষমতা নাই। ওকে, তার মানে আপনাকে কি করতে, মানে ওই জিনিসটা কি করে, ও এমন একটা অবস্থা তৈরি করে রাখে যেন যখনই কি বলে এটাকে, কি বলে যেন, অ্যাক্সিলারেশন, সো যখনই অ্যাক্সিলারেশন হবে তখনই যেন হাইস্ট গিয়ার উঠে যেতে পারে। তার মানে এটাকে এমন একটা জায়গায় নিয়ে রাখছে যেন অলওয়েজ এটা রেডি থাকে। তো জাভাতে এরকম একটা সিস্টেম আছে যে এই যে এত এত কোড আমরা একসাথে লিখবো, সবগুলা কোডকেই সে রেডি মোডে রাখবে না। এটা হবে এরকম যে ইউজার ক্লিক করবে, সে এই কোডকে রেডি করে ইউজারের কাছে পাঠাবে। এখন পুরা কোডকে যদি সে একবার রেডি করে রাখে, একবার রেডি করে রাখা মানেই তাকে র্যামের উপরে চলে আসতে হবে। আর এত বড় প্রোগ্রাম যদি র্যামের উপরে চলে আসে, তাইলে কিন্তু আপনার সার্ভারের র্যামের খবর হয়ে যাবে। আর ওই সার্ভারটাই যদি অ্যাট এ টাইম ধরেন 1-2 হাজার মানুষ ইউজ করে, সার্ভার ক্র্যাশ করবে। ঠিক আছে, জাভা এই জন্য আবার কি করে, ওর মধ্যে আবার একটা স্পেশাল মেকানিজম আছে। মেকানিজমটার নাম হচ্ছে JIT, মানে হচ্ছে জাস্ট ইন টাইম, মানে JIT কম্পাইলার বলে, JIT, তো জাস্ট ইন টাইম কম্পাইলার। ওর কাজ হচ্ছে কি, যখনই ইউজার ক্লিক করে সে সাথে সাথে অতটুকু জায়গাকে কম্পাইল করে ওর কাছে পাঠায় দেয়। বুঝতে পারছেন? তাহলে এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, কিছু কিছু জিনিস তো আছে যেটাকে রেডি মোডে রাখতে হবে প্রোগ্রামের, তাই না? ধরেন ইউজার শুরুতে www.facebook.com লিখলো, কি আসবে শুরুতে, কোন জায়গাগুলো রান করতে হবে, এইটা তো অ্যাটলিস্ট বলে রাখতে হবে তাকে। এটা আমরা কিভাবে বলবো তাকে? সো এইটা বলার উপায় হচ্ছে এই স্ট্যাটিক শব্দটা। তো যেই যেই জায়গার আগে এই স্ট্যাটিক শব্দটা থাকবে, ওই জিনিসগুলোকে সে সবসময় র্যামের মধ্যে লোড করে রাখবে। মানে এটা হচ্ছে রেডি, ওই যে রেডি পিক আপের মতো, মানে সব রেডি করা আছে যেন ইউজার চাইলেই এই জিনিসটাকে সবার আগে ব্যবহার করতে পারে। কারণ এইটাকে ইউজার কল করবে, মানে ব্রাউজ করবে, ঘুরবে, রেডি করবে, আপনাকে দিবে, এত লম্বা প্রসেস যেন তাকে ওয়েট করতে না হয়। ওকে, সো এই জন্য আমরা স্ট্যাটিকটাকে ইউজ করি। তার মানে স্ট্যাটিক কন্টেন্টগুলো সবসময় রেডি মোডে থাকে যেন চট করে রান করানো যায়, খুব স্পিডে রান করানো যায় জায়গাগুলোকে। এই জন্য এখন আপনি আবার বলতে পারেন স্যার তাহলে আমরা সব স্ট্যাটিক করে দিই, তো সব স্ট্যাটিক করে দিলে তো ওই ঝামেলাই হইলো, তাহলে পুরো প্রোগ্রাম র্যামে চলে আসলো, তাই তো আলটিমেটলি সে প্রেশারই হইলো। তো প্রেশার থেকে বাঁচানোর জন্যই তো তার এই টেকনোলজিটা বানাইছে, যে তোমার পুরোটা নেওয়ার দরকার নাই, তুমি জাস্ট স্পেশাল জায়গাগুলো, যেমন আমরা বলছি আমাদের প্রোগ্রামের মেন গেট এইটা, তার মানে এই জায়গায় সবার আগে চালাইতেই হবে আমাদের। তো এই জায়গা যেহেতু সবার আগে চালাইতেই হবে, তার মানে এটাকে আমাকে রেডি মোডে রাখতে হবে। সেই জন্য আমি এটাকে কী করছি, আমরা এটাকে অলওয়েজ স্ট্যাটিক বানাই। ক্লিয়ার? ক্লিয়ার তো? গুড। তো চলেন এই মেথড ব্যবহার করা সবাই চলে আসছে। তো আমি বলছি কোডকে রিইউজ করা যায়। রিইউজ কেমনে করবো দেখেন। হলো না রিউজ? বলেন তো আগে কোন প্রোগ্রাম লিখে আপনি চাইলে একবারে একই রকম কোড দিয়ে এতবার যোগ করতে পারবেন? হ্যাঁ, মানে এতটুকু কোড লিখে আমি এতবার যোগ করতে পারছি, অথবা এতবার না, আপনি যদি বলেন আমি 1000বার যোগ করবো, তাও সম্ভব। খালি এই লাইনটা কপি পেস্ট করবো, এক লাইন মানে একবার লিখে এরকম করে আগে আমরা লিখতে পারিনি। এখন আপনাদের কাছে মনে হচ্ছে স্যার যোগই তো করতেছেন, আহামরি তো কিছু করেন না, এ তো স্যার করাই যায়। স্যার যদি এনে যোগ না করে আমরা যে কালকে যে গেস গেম যে প্রোগ্রামটা আছে এটা করে দিতেই, অথবা ধরেন আমরা প্রাইম নাম্বার বের করা শুরু করি এখান থেকে, তাহলে ওই কোড জাস্ট আমরা একবার লিখবো, যে কোনো নাম্বার এখান থেকে পাঠাবো, ওখান থেকে প্রাইম নাম্বার চেক করে আমাদেরকে এনে পাঠাই দিবে। কথার কথা আর কি, আমি জাস্ট বোঝাতে চেষ্টা করলাম। তো এতে করে যেটা হলো দেখেন, এই একটা কোডকেই কিন্তু আমরা বারবার ব্যবহার করতেছি। কীভাবে ব্যবহার করতেছি? এই যে 10 আর এই যে 20, এই যে এখানে আর এখানে জমা হচ্ছে, তো কি করতেছে, এই দুইটাকে নিয়ে আবার এখানে এখানে যোগ করতেছে, কাস্টিং করে এখানে পাঠাচ্ছে, ও আবার এখান থেকে পাঠিয়ে দিচ্ছে। তার মানে
যখন ওকে কেউ কল করবে তখন ও সেই রেজাল্টটা তাকে পাঠিয়ে দেবে। আজ একটু রান করি চলেন। যতবার আপনি প্রিন্ট দিন ততবারই হবে। হ্যাঁ, লুপ চার্জের রূপ অনেক কিছু করা যাবে, জাস্ট আমি সিম্পল জিনিস দেখাইলাম একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো বসায় নেবে, এটা বসায় ফেলবে, কারণ যখন ছোট জিনিসগুলোতে বড়তে কনভার্ট হবে তখন সে নিজে নিজে করবে, কিন্তু বড়টাকে ছোটতে আনতে হলে আপনাকে ম্যানুয়ালি করে দিতে হবে। ওকে, ক্লিয়ার? যদি আপনাদের কাছে মনে হচ্ছে যে স্যার এত বক বক করে আছে, এই 2 লাইন কোড লিখলে এটা আসলে পড়লো না, মেন মেথডটা বাইরে দিলাম এই কারণে, কারণ একটা মেথডের মধ্যে একটা মেথড লেখা যায় না তাই, কারণ এটা একটা মেথড, এইটাও একটা মেথড, প্রায় সমমর্যাদার। ওখানে পাবলিক লিখবেন, লিখে দিয়ে চলেন। ভালো প্রশ্ন করছেন। লিখলাম পাবলিক, প্রাইভেটও লিখতে পারবো, সমস্যা নাই, কিন্তু পাবলিক প্রাইভেটের কাজ পরে জানবো, এখনো আসে নাই, সামনে একটা চ্যাপ্টার থাকবে আলাদা অ্যাক্সেস মডিফায়ার নামে, চ্যাপ্টার একটা বড় টপিক আছে অ্যাক্সেস মডিফায়ার নামে, তখন শিখবো, এখন না। ওকে, ও শখ করছে পাবলিক দিয়ে দিয়ে দিচ্ছে, একই কাজ করবে, সমস্যা নাই, একই জায়গায় তো, পাবলিক প্রাইভেট খুব একটা ভেরি করবে না। ক্লিয়ার? আচ্ছা, সো আমি বুঝতেছি আসলে এতটুকু কাজে আপনাদের মন তেমন একটা ভরে নাই, আমরা একটু বড় কাজ আসলে করতে চাচ্ছি।